নমস্কার, আমি পরিতোষ কুমার রায়, RCA মাগুরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আজকে তোমাদের নবম শ্রেণীর বিষয় জীবনবিজ্ঞান। তোমাদের এর আগে জৈব রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষ এবং শোষণ নিয়ে আলোচনা হয়েছে, তোমরা জানো। তো আজকে তোমাদের সেই জৈবনিক প্রক্রিয়ারই একটা অংশ আজকে তোমাদের পুষ্টি বা নিউট্রিশন নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি আমরা পুষ্টির ধারণা। পুষ্টির ধারণা বা কনসেপ্ট। এই পুষ্টি কথাটা বলতে গিয়ে আমরা যদি পুষ্টি না বলে অপুষ্টি বলি, আমি যদি অপুষ্টি বলি তাহলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। পাশাপাশি দুটো বাচ্চাকে যদি রাখি, একটা বেশ সুন্দর স্বাস্থ্য আর একটা হচ্ছে রোগা পাতলা, তাহলে তোমাদেরকে যদি আমি বলি যে কে অপুষ্টিতে ভুগছে, তোমরা দেখেই বলে দিতে পারবে, তাই না? তো পুষ্টি হচ্ছে, নিউট্রিশন হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন ধরনের কাজগুলো করে যাচ্ছি আমরা প্রতিনিয়ত, বা আমাদের শারীরবৃত্তীয় যে কাজগুলো হচ্ছে আমাদের দেহের ভেতরে, সেই সব কাজগুলো নিয়ন্ত্রণের জন্য আমাদের শক্তির দরকার হচ্ছে। আর এই শক্তিটা কোথা থেকে আসছে? এই শক্তি আসছে খাদ্য থেকে। খাদ্য জারণের ফলে শক্তি তৈরি হচ্ছে। তোমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পড়েছো, খাদ্য তৈরি করা, এবং শোষণ প্রক্রিয়ায় পড়েছো, সেখানে হচ্ছে শক্তি উৎপাদন করা। তো এখানে হচ্ছে এই সামগ্রিক প্রক্রিয়াটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে কি হয়, সাধারণত আমরা খাদ্য গ্রহণ করি, তারপর সেই খাদ্য আমাদের পাচিত হয় পাকস্থলীতে। পাচনের পর সেই পাচিত খাদ্যরস শোষিত হয় অন্ত্রে, তারপর সেটা কোষে গিয়ে আত্তীকরণ হয়, অর্থাৎ প্রোটোপ্লাজমের অংশীভূত হয়, তারপর অপাচ্য অংশ বহিষ্করণ হয়। এই যে এতগুলো প্রক্রিয়ার মাধ্যমে আমাদের জীবদেহে কি হয়? বৃদ্ধি এবং ক্ষয়পূরণ হয়, শক্তি উৎপাদন হয় এবং জীবের সুষ্ঠু বিকাশ হয়। এই সামগ্রিক প্রক্রিয়াটাকে বলা হয় পুষ্টি। এটা হলো পুষ্টির কনসেপ্ট বা ধারণা। তারপরে এসে আমরা সংজ্ঞা, পুষ্টির সংজ্ঞা। পুষ্টি কাকে বলে? তাহলে নিউট্রিশন বা পুষ্টি কাকে বলে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব খাদ্য গ্রহণের মাধ্যমে পাচন, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ, এটা প্রাণীদের ক্ষেত্রে, সংশ্লেষ ও আত্তীকরণ এটা উদ্ভিদের ক্ষেত্রে, ক্ষয়পূরণ, বৃদ্ধি ও ক্ষয়পূরণ এবং শক্তি উৎপাদন তথা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, জীবনের মৌলিক ধর্মগুলি পালিত হয়, তাকে আমরা বলছি নিউট্রিশন বা পুষ্টি। এবার আসছি আমরা পুষ্টির হচ্ছে গুরুত্ব। পুষ্টির গুরুত্ব কি? পুষ্টির গুরুত্ব হচ্ছে তিনটে। নাম্বার 1 হচ্ছে বৃদ্ধি ও ক্ষয়পূরণ। আমরা জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি হয়। সেই খাদ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের কাছ থেকে প্রাণীরা পায়, এবং এই খাদ্য গ্রহণের মাধ্যমে আমাদের কি হয়? প্রোটোপ্লাজমের অপরিবর্তনীয় চিরস্থায়ী পরিবর্তন, যেটাকে বলা হয় বৃদ্ধি, এই বৃদ্ধি এবং শরীরে ক্ষয়পূরণ হয়। তারপরে 2 নম্বরে হচ্ছে রোগ প্রতিরোধ। পুষ্টির মাধ্যমে, নিউট্রিশনের মাধ্যমে রোগ প্রতিরোধ হয়। কিভাবে হয়? সাধারণত তোমরা এর আগে ভিটামিন পড়েছো, খনিজ লবণ পড়েছো। তো ভিটামিন, খনিজ লবণ
সাধারণত হচ্ছে আমাদের এই যে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি সেই সব খাদ্যের মাধ্যমেই কিন্তু এই ভিটামিন এবং খনিজ লবণগুলো আমাদের শরীরে প্রবেশ করে এবং এগুলো কি করে রোগ প্রতিরোধ করে। যেমন তোমরা জানো ভিটামিন এ এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়। তো সুতরাং রাতকানা রোগ প্রতিরোধী ভিটামিন ব্যবহার হয় এ। তো সেই রকমই ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। তারপর প্রোটিনের অভাবে যেমন শিশুদের হচ্ছে কোয়াশিওকর, বয়স্কদের হচ্ছে ম্যারাসমাস, এই বিভিন্ন ধরনের যে রোগগুলো হয় এই রোগ তাহলে পুষ্টির মাধ্যমে এই রোগগুলো কি হয় প্রতিরোধ হয়। তারপরে সে আমরা শক্তি উৎপাদন। এই পুষ্টির মাধ্যমে শক্তি উৎপাদন হয়। তোমরা জানো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়, তারপর সেই শক্তি হচ্ছে খাদ্যের স্থিতিশক্তি রূপে জমা থাকে, তারপর হচ্ছে শোষণের মাধ্যমে মানে মূলত হচ্ছে অক্সিজেনের মাধ্যমে সেই শক্তি কি হয় স্থিতিক শক্তি, গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তো এই যে শক্তি, এই শক্তি আমাদের কি কাজে লাগে, আমরা চলাফেরা করা, এই যে আমি কথা বলছি, বা হচ্ছে জনন রেচন বা আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কাজে লাগে। সুতরাং তাহলে পুষ্টির গুরুত্ব কি কি? তাহলে পুষ্টির গুরুত্ব হচ্ছে তিনটে: বৃদ্ধি ও ক্ষয়পূরণে পুষ্টি, রোগ প্রতিরোধ করতে, আর শক্তি উৎপাদনে হচ্ছে পুষ্টি প্রয়োজন হয়। এরপরে আসছি আমরা পুষ্টির প্রকারভেদ। পুষ্টির প্রকারভেদ, প্রথমে আমরা দুই ধরনের পুষ্টি দেখতে পাবো আমরা। একটা হচ্ছে উদ্ভিদের পুষ্টি, একটা হচ্ছে প্রাণীদের পুষ্টি। প্রথমে আমরা উদ্ভিদের পুষ্টি নিয়ে আলোচনা করি। উদ্ভিদের পুষ্টি, তোমরা জানো যে বেশিরভাগ উদ্ভিদই হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তাদের নিজেদের খাদ্য তৈরি করে, এবং নিজেদের খাদ্য তৈরি করার ফলে তারা কি করে, তারা হচ্ছে নিজেদের খাদ্য তৈরি করে, এবং তারা যেহেতু নিজেদের খাদ্য তৈরি করে সেই জন্য বেশিরভাগ সবুজ উদ্ভিদই হচ্ছে সবুজই পুষ্টিকর। তো উদ্ভিদের পুষ্টি হচ্ছে এক নম্বরে হচ্ছে তাহলে সবুজই পুষ্টি। তাহলে সবুজী পুষ্টি কাকে বলে? অর্থাৎ যে পুষ্টি প্রক্রিয়ায় জীব বা উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরির মাধ্যমে পুষ্টি সাধন করে তাকে বলছি আমরা সবুজী পুষ্টি। এই সবুজ উদ্ভিদ ছাড়াও কিন্তু তোমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া পড়েছো, সেখানে ইউগ্লিনা এবং ক্রাইসেমিয়া নামক দুটো প্রাণী যারা কিন্তু এই সবুজী পুষ্টি করে থাকে। তাহলে সবুজী পুষ্টির উদাহরণ কি? সবুজী পুষ্টির উদাহরণ হচ্ছে তাহলে আমরা বলবো সমস্ত সবুজ উদ্ভিদ। এছাড়া ইউগ্লিনা ও ক্রাইসেমিয়া, এছাড়াও তোমরা জানো আরো কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন রোডোসিলোমোনাস, তারপরে হচ্ছে রোডোস্পাইরাম, এরকম ধরনের কিছু ব্যাকটেরিয়া আছে যারা কি করে, যারা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারে, তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়া নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তো সবুজী পুষ্টি উদাহরণ তাহলে সমস্ত সবুজ উদ্ভিদ। এবার আসছি আমরা দুই নম্বরে আসছি পরভোজী পুষ্টি। পরভোজী পুষ্টি কাকে বলে? যে পুষ্টি প্রক্রিয়ায় হচ্ছে জীব অর্থাৎ উদ্ভিদরা অন্য কোনো উদ্ভিদের দেহে আশ্রয় করে কিংবা মৃতগলিত জৈব পদার্থ থেকে খাদ্য আরোহণ করে পুষ্টি সাধন করে, তাকে বলছি আমরা পরভোজী পুষ্টি। এই পরভোজী পুষ্টিগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যেমন এক নম্বরে হচ্ছে, এ নম্বরে দিচ্ছি, পরভোজী পুষ্টিগুলো হচ্ছে প্রথমে আসছে আমরা মৃতজীবী, মৃতজীবীয় পুষ্টি।
মৃতজীবীয় পুষ্টি কাকে বলে? সাধারণত হচ্ছে মৃত গলিত জৈব পদার্থ থেকে যে পুষ্টি রস আরোহণ করে, হ্যাঁ, মানে খাদ্য গ্রহণ করে পুষ্টি সাধন করে, তাদেরকে বলছে আমরা মৃতজীবীয় পুষ্টি। এই উদ্ভিদের ক্ষেত্রে এই মৃতজীবীয় পুষ্টি হচ্ছে দুই রকমের হয়। একটা হচ্ছে পূর্ণ মৃতজীবী, আর একটা হচ্ছে আংশিক মৃতজীবী। পূর্ণ মৃতজীবী কাকে বলছি? অর্থাৎ যারা পুরোপুরি হচ্ছে মৃতগলিত জৈব পদার্থ থেকে খাদ্যরস শোষণ করে তাদের জীবন ধারণ করে। পূর্ণ মৃতজীবী বিভিন্ন ধরনের ছত্রাক, তোমরা জানো, ইস্ট, মিঙ্গল, পেনিসিলিয়াম। তারপরে পূর্ণ মৃতজীবী আরেকটা উদ্ভিদ আছে, সেটা কিন্তু সপুষ্পক উদ্ভিদ। নাম জানো কি তোমরা? এটা হচ্ছে মনোট্রোপা, নামটা মনে রাখবে। মনোট্রোপা একটা সপুষ্পক উদ্ভিদ, যার হচ্ছে পূর্ণ মৃতজীবী কিন্তু সে। আংশিক মৃতজীবী, আংশিক মৃতজীবী পাইন গাছের নাম শুনেছ, এটা সবুজই উদ্ভিদ, কিন্তু এই পাইন গাছের মূলে এক ধরনের ছত্রাক থাকে, সেটা মাইকোরাইজা নাম। এই মাইকোরাইজা ছত্রাক কি করে? ছত্রাক হচ্ছে এই পাইন গাছকে তার মৃতগলিত জৈব পদার্থ গ্রহণে সাহায্য করে। এই জন্য পাইন গাছের পুষ্টিটাকে বলা হয় আংশিক মৃতজীবীয় পুষ্টি বলা হয়। তারপরে আসি আমরা বি নাম্বারে আসি পরজীবীয় পুষ্টি। এই পরজীবীয় পুষ্টি এটাও দুই রকমের হয়। পরজীবীয় পুষ্টি কাকে বলে? যে সমস্ত উদ্ভিদ অন্য কোনো উদ্ভিদের দেহে আশ্রয় করে তার থেকে খাদ্যরস শোষণ করে পুষ্টি সাধন করে, তাকে বলছি আমরা পরজীবীয় পুষ্টি। এই পরজীবীয় পুষ্টিও কিন্তু দুই রকমের, একটা হচ্ছে পূর্ণ পরজীবী, আর একটা হচ্ছে আংশিক পরজীবী। পূর্ণ পরজীবী কাকে বলছি আমরা? পূর্ণ পরজীবী হচ্ছে যারা পুরোপুরি ভাবে অন্যের দেহে বসবাস করে, অন্যের দেহ থেকে খাদ্যরস শোষণ করে পুষ্টি সাধন করে, তাদেরকে বলছি আমরা পূর্ণ পরজীবী। স্বর্ণলতা, র্যাফলেশিয়া, এই সমস্ত, র্যাফলেশিয়া ফুলের নাম শুনেছো তোমরা, বিশ্বের বৃহত্তম ফুল। স্বর্ণলতা হয়তো অনেকেই দেখেছো, কুল বা এই ধরনের গাছের উপরে সোনালী রঙের এক লতানো উদ্ভিদ দেখা যায়, হ্যাঁ, সেগুলোকেই স্বর্ণলতা বলে। এদের কি থাকে? হস্টোরিয়া নামক একটা চোষক থাকে, সেই চোষকের সাহায্যে এরা অন্য উদ্ভিদের দেহে বসবাস করে তার থেকেই খাদ্যরস শোষণ করে এরা কি করে? পুষ্টি সাধন করে। আংশিক পরজীবীয় পুষ্টি, আংশিক হচ্ছে শ্বেতচন্দন, নাম শুনেছি তোমরা। এই শ্বেতচন্দন হচ্ছে আংশিকভাবে অন্যের দেহ থেকে খাদ্যরস শোষণ করে, সেই জন্য এর পুষ্টিটাকে বলা হচ্ছে আংশিক পরজীবীয় পুষ্টি। তারপরে সি নাম্বারে আসছে মিথজীবীয় পুষ্টি। মিথজীবীয় পুষ্টি কাকে বলে? যখন দুটো জীব বা দুটো উদ্ভিদ পরস্পর সহ অবস্থানে বসবাস করে একে অপরের খাদ্য বিনিময়ের মাধ্যমে পুষ্টি সাধন করে, তখন সেটাকে বলছি আমরা মিথজীবীয় পুষ্টি। এই মিথজীবীয় পুষ্টিটাও কিন্তু দুই রকমের দেখা যায়। কি? একটা হচ্ছে ব্যতিহারী আর একটা হচ্ছে সহভোক্তা। একটা হচ্ছে ব্যতিহারী আর একটা হচ্ছে সহভোক্তা। ব্যতিহারী পুষ্টি বলতে কি বোঝায়? যখন দুটো উদ্ভিদ পরস্পর একে অপরের খাদ্য বিনিময়ের মাধ্যমে তাদের পুষ্টি সাধন করে, তাকে বলছি আমরা ব্যতিহারী পুষ্টি। এই ব্যতিহারী পুষ্টি দেখা যায় সাধারণত লাইকেন নামক একটা উদ্ভিদ আছে। এই লাইকেন উদ্ভিদের কি হচ্ছে? দুটো পার্ট, একটা নিচের অংশে থাকে, কি থাকে? এর নিচের অংশে থাকে হচ্ছে ছত্রাক, আর উপরের অংশ থাকে হচ্ছে শৈবাল। এই শৈবালগুলো কি করে? সালোক সংশ্লেষকে খাদ্য তৈরি করে ছত্রাককে দেয়, আর ছত্রাক হচ্ছে মৃত গলিত পদার্থ থেকে খাদ্যরস শোষণ করে শৈবালকে দেয়। এটা হচ্ছে লাইকেন, এটার উদ্ভিদের উদাহরণ হচ্ছে লাইকেন।
আচ্ছা, সহবক্তা, সহবক্তা কাকে বলে? যখন দুটো জীব অর্থাৎ দুটো উদ্ভিদ পরস্পর সহযোগে বসবাস করছে ঠিকই, কিন্তু একজন আরেকজনকে খাদ্য বিনিময় করছে না, খাদ্য বিনিময় না করেই পরস্পর পাশাপাশি বসবাস করে যে পুষ্টি সাধিত হয় তাকে বলছি আমরা সহবক্তা। তোমরা আম, কাঁঠাল এই সমস্ত উদ্ভিদের গাছে দেখেছো বড়গাছার মতো গাছ থাকে, যেটাকে অর্কিড বা রাসনা বলা হয়। এই অর্কিড বা রাসনাগুলো, এটা আম গাছের ডালে এইভাবে থাকে, এটা হচ্ছে অর্কিড গাছ, এই মূলগুলো এইভাবে ঝুলানো থাকে। এই অর্কিড গাছ হচ্ছে সহবক্তা। এই আম গাছের কাছে ডালে থাকে, কিন্তু আম গাছ থেকে কোনো খাদ্যরস শোষণ করে না, এরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করে। এই ধরনের পরস্পর সহযোগে বসবাস করাকে বলা হচ্ছে সহভোক্তা। এটাও কিন্তু মিথজীবীয় পুষ্টির মধ্যে পড়ছে। এছাড়া আরেকটা পুষ্টি আছে ডি নাম্বারে, সেটা হচ্ছে পতঙ্গভুক। পতঙ্গভুক উদ্ভিদ, এই পতঙ্গভুক পুষ্টি, পতঙ্গভুক পুষ্টি, পতঙ্গভুক পুষ্টি বলতে কি বোঝায়? সাধারণত হচ্ছে কিছু উদ্ভিদ আছে যারা কি করে, যারা হচ্ছে অন্যের অর্থাৎ পতঙ্গ ধরে খেয়ে তার দেহ থেকে গলিত রস শোষণ করে তার দেহের নাইট্রোজেনের চাহিদা বা হচ্ছে প্রোটিনের চাহিদা পূরণ করে পুষ্টি সাধন করে, তাকে বলছি আমরা পতঙ্গভুক উদ্ভিদ। এই পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ হচ্ছে কলসপত্রী, সূর্যশিশির, ঘটপত্রী। এই কলসপত্রী উদ্ভিদের কি হয়, এই যে পাতা আছে কলসপত্রী উদ্ভিদের পাতার অগ্রভাগে এটা ঠিক কলসের মতো অংশ তৈরি হয়। এই কলসের মতো অংশে কি থাকে, সামনের দিকে একটা ঢাকনা থাকে। এই ঢাকনাটা কি হয়, এখানে যদি কোনো প্রজাপতি, মৌমাছি কিংবা কোনো পতঙ্গ এখানে যদি পড়ে যায় এই কলসের মধ্যে, তাহলে কি হচ্ছে, তাহলে এর ভিতরে একটা রাসায়নিক পদার্থ থাকে, যার প্রভাবে সরাসরি ঢাকনাটা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে বন্ধ হয়ে যায়। এবার ঢাকনা বন্ধ হয়ে গেলেই জীবটা মারা যায়। তারপর সে মারা যাওয়ার পর জীবটা হচ্ছে পচে যায়, গলে যায়। তারপর সেখান থেকে এরা নিজেদের প্রোটিন বা নাইট্রোজেনের চাহিদা পূরণ করে, এইভাবে পুষ্টি সম্পন্ন করে যারা, তাদেরকে বলছি আমরা পতঙ্গভুক উদ্ভিদ। আর এই ধরনের পুষ্টিটাকে বলছি আমরা পতঙ্গভুক পুষ্টি। এই হলো উদ্ভিদের পুষ্টি। উদ্ভিদের এখানে মনে রাখবে একটা জিনিস, সবজীব পুষ্টিতে কি হয়, সাধারণত সবজীব পুষ্টিতে হচ্ছে উদ্ভিদরা হচ্ছে সরল এবং তরল খাদ্য গ্রহণ করে, সেই জন্য এই ধরনের পুষ্টিটাকে বলা হচ্ছে হলোফাইটিক পুষ্টি। এই হলোফাইটিক পুষ্টি নিয়ে পরে আলোচনা করছি, হলোজৈবিক আর হলোফাইটিক। এবারে আসছি আমরা প্রাণীদের পুষ্টি। প্রাণীদের পুষ্টি উদ্ভিদের মতো প্রাণীরাও কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, সেটা জানো তোমরা। আমরা অর্থাৎ সমস্ত প্রাণী হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, অর্থাৎ উদ্ভিদ খেয়েই আমরা জীবন ধারণ করি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তো সেই জন্য উদ্ভিদের পুষ্টিটাকে বলা হয় প্রাণীদের পুষ্টিটাকে বলা হয় পরভোজী পুষ্টি। তো এখানে প্রাণীদের পুষ্টি মূলত হচ্ছে বেশিরভাগ প্রাণী আমরা যেহেতু অন্যের খাদ্য মানে অন্য উদ্ভিদ বা প্রাণী খেয়ে আমরা জীবন ধারণ করি, সেই জন্য আমাদের পুষ্টিটাকে বলা হচ্ছে পরভোজী পুষ্টি। এবার এই পরভোজী পুষ্টি ছাড়াও আমাদের কতগুলো প্রাণী আছে, তাদের বিশেষ বিশেষ ধরনের পুষ্টি দেখা যায়। যেমন এক নম্বরে হচ্ছে, তাহলে প্রাণীদের পুষ্টিগুলো হচ্ছে মূলত হচ্ছে পরভোজী পুষ্টি। আচ্ছা, এছাড়া বিশেষ পুষ্টি দেখা যায়, সেগুলো হচ্ছে যেমন এক নম্বরে হচ্ছে প্রাণীদের পরজীবী পুষ্টি।
পরজীবীয় পুষ্টি। পরজীবীয় পুষ্টি কাকে বলে? সাধারণত হচ্ছে তাহলে অন্যের দেহে বসবাস করে অন্যের দেহ থেকে খাদ্যরস শোষণ করে যে পুষ্টি সম্পন্ন হয় তাকে বলছে আমরা পরজীবীয় পুষ্টি। প্রাণীদের মধ্যে পরজীবীয় পুষ্টি দুই রকমের দেখা যায়। একটা হচ্ছে বহিঃপরজীবী, আর একটা হচ্ছে অন্তঃপরজীবী। বহিঃপরজীবী কাকে বলছে? যারা দেহের বাইরে বসবাস করে। বলো দেখি একটা উদাহরণ, এরকম বলতে পারবে? আমাদের দেহের বাইরে বাস করে, ঠিকই ধরেছো, আমাদের মাথায় বাস করে অকুন। অকুন, অ্যাটুলি, অ্যাটুলি অর্থাৎ যারা হচ্ছে গরু, ছাগল বা কুকুর এ সমস্ত হচ্ছে দেখবে তোমরা কানে, হ্যাঁ, অ্যাটুলিগুলো বাস করে, এগুলোকে বলা হচ্ছে বহিঃপরজীবী। আর অন্তঃপরজীবী যারা আমাদের দেহের ভেতরে বসবাস করে। আমাদের দেহে ভেতরে বসবাস করেছে কি? কৃমি, এটাকে বলা হচ্ছে অন্তঃপরজীবী। তাহলে বহিঃপরজীবীর উদাহরণ হচ্ছে কি? বহিঃপরজীবীর উদাহরণ হচ্ছে অকুন, অ্যাটুলি। অন্তঃপরজীবীর উদাহরণ হচ্ছে কৃমি, গোল কৃমি, ফিতা কৃমি, এসব। 2 নম্বরে এসছে আমরা মিথজীবীয় পুষ্টি। উদ্ভিদের মতো প্রাণীদেরও এরকম মিথজীবীয় পুষ্টি দেখা যায়। অর্থাৎ দুটো জীব যখন সহচর্যে, মিথজীবী কথাটা, মিথজীবিতা কথাটার অর্থই সেরকম বোঝাচ্ছে। অর্থাৎ দুটো জীব পরস্পর সহচর্যে বসবাস করার একে বলা হচ্ছে মিথজীবী বা মিথজীবিতা বলা হয়। তো মিথজীবীয় পুষ্টি এটা দেখা যায় উদ্ভিদের মতো প্রাণীদের ক্ষেত্রেও দেখা যায়। এটাও উদ্ভিদের মতো প্রাণীদের হচ্ছে 2 রকম হয়। একটা হচ্ছে ব্যতিহারী, আর একটা হচ্ছে সহভোক্তা। ব্যতিহারী পুষ্টি কাকে বলছি আমরা? যে পুষ্টি পদ্ধতিতে হচ্ছে দুটো জীব পরস্পরের একে অপরের হচ্ছে খাদ্য বিনিময়ের মাধ্যমে পুষ্টি সাধন করে। উদাহরণ যেমন হচ্ছে আমাদের অন্ত্রে বসবাসকারী ইকোলাই ব্যাকটেরিয়া, নাম শুনেছো তোমরা, এসিও কোলাই। এই ইকোলাই ব্যাকটেরিয়া কি করে? আমাদের শরীর থেকে পুষ্টিরস সাধন করে তাদের, অর্থাৎ আমাদের খাদ্যরস শোষণ করে বিনিময়ে তারা কি দেয়? আমাদেরকে ভিটামিন B12 দেয়। এই ভিটামিন B12 কিন্তু আমরা তাদের কাছ থেকে পাই। ভিটামিন B12 আমাদের যেমন অ্যানিমিয়া, রোগ প্রতিরোধে, তার ফলিক অ্যাসিড তৈরিতে ব্যবহার হয়। তারপর এসে আমরা সহভোক্তা। একই রকম দুটো প্রাণী যখন পরস্পর সহযোগে বসবাস করে তারা খাদ্য বিনিময় কিন্তু করে না, ঠিক আছে? তারা কিন্তু খাদ্যের ব্যাপারে কিন্তু নিজে নিজে খাদ্য রস শোষণ করে পুষ্টি সাধন করে, তাকে বলছি আমরা সহভোক্তা। এখানে তোমরা অ্যানিম্যাল প্ল্যানেট বা ন্যাশনাল জিওগ্রাফি এসব চ্যানেলগুলোতে বা ডিসকভারি চ্যানেলে দেখবে যে হাঙ্গর মাছের নাম শুনেছো তোমরা। সেই হাঙ্গর মাছের হচ্ছে কি হাঙ্গর মাছের ঠিক অঙ্কীয় ভাগে একটা ছোট মাছ থাকে, রেমোরা শোষক মাছ বলে হয়। এই রেমোরা শোষক মাছ কিন্তু হাঙ্গরের অঙ্কীয় তলে গিয়ে সেটে থাকে, ঠিক আছে, কিন্তু হাঙ্গরের কাছ থেকে খাদ্যরস শোষণ করে না। এই ধরনের পুষ্টিটাকে বলছি আমরা সহভোক্তা পুষ্টি। আর আছে কি? আর আছে মিথজীবীয় পুষ্টি। মিথজীবীয় পুষ্টি কাকে বলছি আমরা? অর্থাৎ একই রকম মৃত প্রাণী বা মৃত জৈব বস্তু থেকে খাদ্যরস শোষণ করে যে পুষ্টি সাধন হয় তাকে বলছি আমরা মিথজীবীয় পুষ্টি। এটা কিছু গৃহমাছি আছে, হ্যাঁ, বা শকুন তোমরা জানো, হ্যাঁ, এরা মিথজীবীয় পুষ্টি সাধন করে। তারপরে কপ্রোফাইরি, কপ্রোফাইরি এটাকে বলা হচ্ছে মলভোজী। কপ্রোফাইরি বা মলভোজী পুষ্টি। সাধারণত কিছু প্রাণী আছে তোমরা জানো
যেমন গোবরে পোকা, এরা হচ্ছে গোবরে তৈরি হয় এবং গোবর খেয়ে এরা, মানে গরুর গোবর যেটাকে বলা হয়। তো এছাড়া হচ্ছে শূকর আছে, শূকর হচ্ছে মানুষের মল খেয়ে খায়, মানুষের মল খেয়ে জীবন ধারণ করে, পুষ্টিরস সাধন করে। এছাড়া কিন্তু আরেকটা প্রাণী আছে গিনিপিগ। গিনিপিগ রাত্রেবেলা যে পায়খানা করে বা মলত্যাগ করে, সেটা কি অর্ধপাচিত মলত্যাগ করে, এই মলটা কিন্তু তারা নিজেরাই খেয়ে নেয়, খেয়ে নিয়ে তারপরে আবার মলত্যাগ করে। তো এই যে প্রথমবার যে খায়, তো সেটাতে কি হয়, অর্ধপাচিত হয়, এখানে সেলুলোজ এবং অ্যামাইনো অ্যাসিড এসব জাতীয় পদার্থগুলো থাকে, এবং পুনরায় যখন ভক্ষণ করে তখন এই পদার্থগুলো আবার তাদের শরীরে কাজে লাগে। তো সেই ধরনের পুষ্টিকে আমরা বলছি কপ্রোফ্যাগি পুষ্টি। বা মলভোজী পুষ্টি। আরেকটা হচ্ছে স্যাঙ্গুইনিভোরি পুষ্টি বা রক্তভোজী পুষ্টি। এটা সাধারণত কিছু প্রাণী আছে, তোমরা জানো, যেমন মশা, স্ত্রী মশকি আর কি যেটাকে বলা হয়। এই স্ত্রী মশকি এরা কি করে, মানুষের রক্ত শোষণ করে। এছাড়া জগ, এটাও রক্ত শোষণ করে। এক ধরনের বাদুড় আছে, রক্ত শোষক বাদুড়, তারাও হচ্ছে রক্ত শোষণ করে। এই ধরনের পুষ্টিটাকে বলছি আমরা স্যাঙ্গুইনিভোরি পুষ্টি বা রক্ত শোষক পুষ্টি। তো এখানে আমরা তাহলে উদ্ভিদের পুষ্টি এবং প্রাণীর পুষ্টি নিয়ে আলোচনা করলাম। এবার উদ্ভিদের পুষ্টিটাকে আমরা বলছি স্বভোজী পুষ্টি, প্রাণীদের পুষ্টিটাকে বলছি আমরা পরভোজী পুষ্টি। এবার উদ্ভিদের পুষ্টি আর প্রাণীর পুষ্টি, অর্থাৎ এই দুটো বাদ দিলাম। এবার স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টি, তাহলে পার্থক্য যদি আমরা বলি যে স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টির পার্থক্য কি, তাহলে কিরকম আলোচনা করব। স্বভোজী পুষ্টি সাধারণত হচ্ছে যে পুষ্টি পদ্ধতিতে জীব সরল এবং তরল খাদ্য গ্রহণ করে, তাকে বলছি আমরা স্বভোজী পুষ্টি। আর যে পুষ্টি পদ্ধতিতে কঠিন এবং জটিল খাদ্য গৃহীত হয়, তাকে বলছি আমরা পরভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি সাধারণত হচ্ছে, স্বভোজী পুষ্টিটাকে বলা হচ্ছে হলোফাইটিক পুষ্টি, আর পরভোজী পুষ্টিটাকে বলা হচ্ছে হলো জৈবিক পুষ্টি। স্বভোজী পুষ্টিতে হচ্ছে পর্যায় হচ্ছে দুটো, একটা হচ্ছে সংশ্লেষ আর একটা আতিকরণ। পরভোজী পুষ্টিতে হচ্ছে 5টা পর্যায়: খাদ্য গ্রহণ, পাচন, শোষণ, আতিকরণ ও বহিষ্করণ। এই হলো স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টির পার্থক্য। এছাড়াও তোমাদের এখানে দুটো আলোচনা করলাম আমি, দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে হলোজৈবিক পুষ্টি, একটা হলোফাইটিক পুষ্টি। আর হচ্ছে হলোজৈবিক পুষ্টি। হলোফাইটিক পুষ্টি কাকে বলে? যে পুষ্টি পদ্ধতিতে জীব সরল ও তরল খাদ্য গ্রহণের মাধ্যমে পুষ্টি সম্পূর্ণ করে, তাকে বলছি আমরা হলোফাইটিক পুষ্টি। হলোজৈবিক পুষ্টি কাকে বলে? যে পুষ্টি পদ্ধতিতে হচ্ছে কঠিন ও জটিল খাদ্য গৃহীত হয়, তাকে বলছি আমরা হলোজৈবিক পুষ্টি। হলোফাইটিক পুষ্টির পর্যায় কটা? দুটো, একটা হচ্ছে সংশ্লেষ, একটা হচ্ছে আতিকরণ। হলোফাইটিক পুষ্টি, হলোজৈবিক পুষ্টির পর্যায় কটা? হলোজৈবিক পুষ্টি হচ্ছে পর্যায় 5টি। কি কি? খাদ্য গ্রহণ, পাচন, শোষণ, আতিকরণ ও বহিষ্করণ। হলোজৈবিক পুষ্টি সাধারণত হচ্ছে স্বভোজী পুষ্টি, হলোফাইটিক পুষ্টি হচ্ছে স্বভোজী পুষ্টি, আর হলোজৈবিক পুষ্টি হচ্ছে পরভোজী পুষ্টি। হলোজৈবিক পুষ্টির উদাহরণ হচ্ছে উদ্ভিদ, হলোফাইটিক পুষ্টির উদাহরণ হচ্ছে উদ্ভিদ, আর হলোজৈবিক পুষ্টির উদাহরণ হচ্ছে প্রাণীরা। এই হলো হলোজৈবিক পুষ্টি এবং হলোফাইটিক পুষ্টির পার্থক্য। এবার আসছি আমরা এই যে হলোজৈবিক পুষ্টি,
হলজের পুষ্টি এর কটা পা, ওটায় এর হচ্ছে 5টা পর্যায়। 1 নম্বরের পর্যায় হচ্ছে খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ আমরা কার মাধ্যমে খাদ্য গ্রহণ করি? সাধারণত হচ্ছে আমরা হাত দিয়ে মুখের মাধ্যমে খাদ্য গ্রহণ করি। এখানে সংশ্লিষ্ট অঙ্গগুলো কি কি? হাত আমাদের সাহায্য করছে, তার সঙ্গে মুখে মুখ বিবর আছে, জিহ্বা আছে, দাঁত আছে, চোয়াল আছে, ঠোঁট আছে, এই সবগুলো কিন্তু আমাদের খাদ্য গ্রহণে সাহায্য করে। এখানে দাঁতগুলো কি করে? দাঁতগুলো বিভিন্ন খাদ্যকে আমাদের পাচনে সাহায্য করে, অর্থাৎ ছোট ছোট করতে অংশগ্রহণ, ছোট ছোট খণ্ড করতে সাহায্য করে। তারপরে আসছি আমরা খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পাচন। পাচন বা পরিপাক কাকে বলে? পাচন তাহলে খাদ্য গ্রহণে হচ্ছে এখানে মুখ, দাঁত আর হচ্ছে চোয়াল। পাচন সংশ্লিষ্ট খাদ্য যেটা গ্রহণ করা হলো, এটা সরল এবং তরলে পরিণত হওয়াকে বলা হয় পাচন। অর্থাৎ যে প্রক্রিয়ায় গৃহীত খাদ্য সরল এবং গ্রহণ উপযোগী সরল ও তরল খাদ্যে পরিণত হয় তাকে বলা হয় পাচন। পাচনের সংশ্লিষ্ট অঙ্গ হচ্ছে কিন্তু মুখবিবরও কিন্তু মুখবিবর আছে, তারপর পাকস্থলী আছে, আর আছে গ্রহণী ক্ষুদ্রান্তের যেটা, আর সংশ্লিষ্ট হচ্ছে কিছু গ্রন্থি আছে। সংশ্লিষ্ট কিছু গ্রন্থি আছে, সেই গ্রন্থিগুলো হচ্ছে যেমন যকৃৎ, তারপরে হচ্ছে অগ্নাশয়, এসব। মুখবিবর কিভাবে সাহায্য করে? মুখবিবরে হচ্ছে এখানে লালা গ্রন্থি থাকে। লালা গ্রন্থি কি করে? লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হয়। তোমরা জানো যে আমরা বিভিন্ন যে খাবারগুলো খাই, যেমন মুড়ি খেলেই মুড়িটা হচ্ছে মুখে ভিজে যায়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কিছু লালা রস থাকে। সেই লালা রসে হচ্ছে টাইলিন নামক উৎসেচক থাকে, যেটা এই লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এই লালা গ্রন্থি হচ্ছে তিন জোড়া গ্রন্থি আছে আমাদের, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিবুলার। এছাড়া হচ্ছে খাদ্য যখন পাকস্থলীতে যায়, সেখানে পাকস্থলী রস অর্থাৎ এনজাইম নিঃসৃত হয় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, যা খাদ্যকে কি করে? জারণে সাহায্য করে। এছাড়া গ্রহণীতে যখন খাদ্য আসে তখন অন্তর থেকে অন্ত্রিক রস নিঃসৃত হয় এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়, যেটাকে এনজাইম বলছি আমরা, উৎসেচক। এছাড়া যকৃৎ থেকে পিত্ত নিঃসৃত হয়ে খাদ্য পাচনে সাহায্য করে। তারপর পাচিত খাদ্য শোষণ। এই শোষণ মূলত হচ্ছে ক্ষুদ্রান্তের হচ্ছে জেজুনাম এবং ইলিয়াম অংশে হয়। এখানে দুটো পার্ট আছে, এই জেজুনাম এবং ইলিয়ামে। এখানে হচ্ছে এইভাবে ইউ আকৃতির আমাদের পাকস্থলীর ভিতরের অংশ, এই পাকস্থলী হচ্ছে ক্ষুদ্রান্তের জেজুনাম অংশে এরকম ইউ আকৃতি, তোমরা ইউ শেপের আঙ্গুলের মতো প্রবর্তক দেখবে, যেগুলোকে বলা হয় ভিলাই বা ভিল্লি। এই ভিলাই বা ভিল্লিতেই হচ্ছে খাদ্যরস শোষিত হয় ক্ষুদ্রান্তে। তারপরে হচ্ছে আত্তীকরণ। আত্তীকরণ কাকে বলছি আমরা? খাদ্য হচ্ছে রস শোষিত হওয়ার পর সেটা রক্তের মাধ্যমে আমাদের প্রতিটি কোষে যায় এবং কোষে গিয়ে সেখানে কি করে? সেখানে হচ্ছে প্রোটোপ্লাজমের অংশীভূত হয়। এই প্রোটোপ্লাজমের অঙ্গীভূত বা অংশীভূত হওয়াটাকেই বলা হয় আত্তীকরণ। যেহেতু এখানে প্রোটোপ্লাজমের অঙ্গীভূত হওয়ার ফলে দেহের শুষ্ক ওজনের বৃদ্ধি হয়, সেই জন্য কিন্তু পুষ্টিকে বলা হয় উপচিতি বিপাক বলা হয় পুষ্টিকে, এটা মনে রাখবেন। তারপরে আসছি আমরা বহিষ্করণ। বহিষ্করণ কাকে বলে? যে পদ্ধতিতে হচ্ছে আমাদের অপাচ্য খাদ্যের যে অপাচ্য অংশ সাধারণত হচ্ছে রেকটাম বা মলাশয়ে গিয়ে জমা হয়, তারপর মল রূপে আমাদের পায়ুর মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়, তাকেই বলছি আমরা বহিষ্করণ। ঠিক আছে,
ঠিক আছে, তোমরা তাহলে পুষ্টিটা ভালো করে পড়ে নিবে, তারপরে নেক্সট চ্যাপ্টার পরের দিন আলোচনা হবে। থ্যাংক ইউ।